এবার মেয়র পদে নির্বাচনের কথা ভাবছেন হিরো আলম। প্রবাসী স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় হাতে নাতে ধরা পড়লেন হারুন। আওয়ামী ক্যাডারদের গরিলা প্রশিক্ষণ দেওয়া কে এই মেজর সাদিক। মানবতা বিরোধী অপরাধ শেখ হাসিনার মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু আগামীকাল। চট্টগ্রামে চাঁদা না পেয়ে ঘরে ঢুকে এলোপাতারি গুলি, ব্যবসায়ী গুলিবিদ্ধ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এতক্ষণে শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় হাতে নাতে ধরা পড়লেন হারুন। যশোরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় হারুন আর রশিদ খান নামে এক যুবক হাতে নাতে ধরা পড়েছেন। পরে তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। শুক্রবার 1 আগস্ট আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত 8:30টার দিকে সদর উপজেলার শাখারিগাতি গ্রামে এই ঘটনা ঘটে। আটক হারুন খান শাখারিগাতি গ্রামের পূর্বপাড়ার মৃত ইসহাক খানের ছেলে। তিনি শাখারিগাতি ML মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, হারুন 31 জুলাই দিবাগত রাত 8:30টার দিকে একই গ্রামের উত্তরপাড়ার এক প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশ করেন। সন্দেহ হলে কিছুক্ষণ পরে স্থানীয় বাসিন্দারা তাদের আপত্তিকর অবস্থায় হাতে নাতে ধরে ফেলেন। পরে উত্তেজিত জনতা তাকে ধরে গণধোলাই দেয়। খবর পেয়ে নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় হারুন আর রশিদকে আটক করে ক্যাম্পে নিয়ে আসে। রাতেই তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করে পুলিশ। এ ব্যাপারে নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ SI কবির হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, তাকে স্থানীয় বাসিন্দারা আটকের পর গণধোলাই দিয়ে পুলিশের কাছে দিয়েছে। ভুক্তভোগী প্রবাসীর পরিবার থানায় কোনো মামলা বা অভিযোগ না দেওয়ায় শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে তাকে। মানবতা বিরোধী অপরাধ শেখ হাসিনার মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু আগামীকাল। 24 জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া মামলার সূচনা, বক্তব্য উপস্থাপন এবং সাক্ষ্য গ্রহণ শুরু হবে আগামীকাল 3 আগস্ট রবিবার। শনিবার 2 আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম বলেন, আগামীকাল শেখ হাসিনার মামলার সূচনা, বক্তব্য উপস্থাপন করা হবে। আর আদালতের অনুমতি সাপেক্ষে এটি সরাসরি সম্প্রচার হবে। এছাড়া প্রথম সাক্ষ্য গ্রহণ শুরু হবে আগামীকাল থেকেই। এই মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক IGP চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে গত 10 জুলাই অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এছাড়া এই মামলায় দোষ স্বীকার করে ঘটনার সত্যতা উদ্ঘাটনে রাজ সাক্ষী হতে সাবেক IGP চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের আবেদন মঞ্জুর করেন ট্রাইব্যুনাল। সেই সাথে এই মামলায় সূচনা, বক্তব্য উপস্থাপনের জন্য 3 আগস্ট ও সাক্ষ্য পরীক্ষার জন্য 4 আগস্ট দিন ধার্য করা হয়। ট্রাইব্যুনালে এই মামলায় প্রসিকিউশন পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম শুনানি করেন। শুনানিতে অপর প্রসিকিউটররা উপস্থিত ছিলেন। অন্যদিকে শেখ হাসিনার পক্ষে শুনানি করেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন। আর এই মামলায় গ্রেফতার হয়ে ট্রাইব্যুনালে হাজির থাকা আসামি সাবেক IGP চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের পক্ষে ছিলেন আইনজীবী জায়েদ বিন আমজাদ। গত 16 জুন ট্রাইব্যুনাল 1 পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে হাজির হতে একটি বাংলা ও একটি ইংরেজি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন এবং পরদিন দুটি পত্রিকায় শেখ হাসিনা ও কামালকে 7 দিনের মধ্যে আত্মসমর্পণ করতে বিজ্ঞপ্তিতে প্রকাশিত হয়। তবে বিজ্ঞপ্তি দেওয়ার পরেও পলাতক 2 আসামি ট্রাইব্যুনালে হাজির না হয় তাদের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী দিয়ে এই মামলায় অভিযোগ গঠন শুনানির দিন ধার্য করেন। সেই অনুযায়ী শুনানি শেষে গত 10 জুলাই এই মামলায় অভিযোগ গঠনের আদেশ দেন ট্রাইব্যুনাল 1। জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে
ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে গত 1 জুন আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। শেখ হাসিনার পাশাপাশি এই মামলায় অভিযুক্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগে মানবতা বিরোধী অপরাধের 5টি অভিযোগ এনে অভিযোগ গঠনের আবেদন করে প্রসিকিউশন। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত ট্রাইব্যুনালে গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে প্রথম মামলাটি হয় শেখ হাসিনার বিরুদ্ধে। এই মামলাটি ছাড়াও শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আরো 2টি মামলা রয়েছে, যার মধ্যে একটি মামলায় আওয়ামী লীগ শাসন আমলের 15.5 বছরে গুম খুনের ঘটনায় তাকে আসামি করা হয়েছে। অন্য মামলাটি হয়েছে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায়। গত জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন নির্মূলে আওয়ামী লীগ সরকার তার দলীয় ক্যাডার ও সরকারের অনুগত প্রশাসন সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশ গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ সংগঠিত করে বলে একের পর এক অভিযোগ জমা পড়ে। জাজ্জল্যমান এসব অপরাধের বিচার অনুষ্ঠিত হচ্ছে 2টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। চট্টগ্রামে চাঁদা না পেয়ে ঘরে ঢুকে এলোপাতাড়ি গুলি, ব্যবসায়ী গুলিবিদ্ধ। চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন এলাকায় চাঁদা না পেয়ে ইউসুফ নামে এক ব্যবসায়ীর ঘরে ঢুকে এলোপাতাড়ি গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এতে ওই ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার 1 আগস্ট রাত 11টায় উত্তর মোহরা এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে একটি চক্র ইউসুফের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। ইউসুফ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শুক্রবার রাতে 4-5 জনের একটি দল তার বাসার দরজা ভেঙে ভিতরে ঢুকে ইউসুফ ও তার পরিবারের সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলির শব্দে পুরো এলাকা আতঙ্কিত হয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা জানান, সম্প্রতি এলাকায় সন্ত্রাসীদের দৌরাত্ম্য বেড়েছে। তারা প্রশাসনের হস্তক্ষেপ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আফতাবউদ্দিন বলেন, ঘটনার পর আমরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করি। ইউসুফের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। কারা এই মামলার সঙ্গে জড়িত তা শনাক্তে কাজ চলছে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারে পুলিশ মাঠে নেমেছে। এবার মেয়র পদে নির্বাচনের কথা ভাবছেন হিরো আলম। সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলম ফের আলোচনায় এসেছেন। রাজনীতিতে সক্রিয় তিনি, বেশ কয়েকবার জাতীয় নির্বাচনে অংশ নিয়েছেন। তবে আলোচনা সমালোচনার তোয়াক্কা না করে আপন মনে কাজ করে যাচ্ছেন এই কন্টেন্ট ক্রিয়েটর। এবার মেয়র পদে নির্বাচনের কথা ভাবছেন হিরো আলম। ঢাকা দক্ষিণ সিটির হয়ে মেয়র পদে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন হিরো আলম। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে আলোচনায় রয়েছেন বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। বিএনপির এই নেতার বিরুদ্ধে নির্বাচন কতটা কঠিন তা জানতে চাইলে হিরো আলম বলেন, কোনো নির্বাচনই সহজ নয়। আমি আমার মতো কাজ করে যাচ্ছি, তবে সবকিছুই নির্ভর করে জনগণের উপর। তিনি বলেন, যদি জনগণ চায় তাহলে জাতীয় নির্বাচনেও অংশ নেব। আপাতত মেয়র নির্বাচনে নিয়েই ভাবছি। অনেকে ফোন দিচ্ছেন, উৎসাহ দিচ্ছেন, আলোচনা চলছে। আমি মানুষের জন্য কাজ করার সুযোগ চাই বলে জানান হিরো আলম। এর আগে 2023 সালের 1 ফেব্রুয়ারি বগুড়া 4 কাহালু নন্দীগ্রাম ও বগুড়া 6 সদর আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন হিরো আলম। এর মধ্যে বগুড়া 4 আসনে আওয়ামী লীগ সমর্থিত নৌকার প্রার্থী AKM রেজাউল করিম তানসেনকে 834 ভোটের ব্যবধানে বিজয়ী ঘোষণা করা হয়। অন্যদিকে বগুড়া 6 আসনে নৌকার প্রার্থী ও বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান বিজয়ী হন। এছাড়া 2023 সালের 23 জুলাই অনুষ্ঠিত ঢাকা 17 আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে একতারা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ভোট গ্রহণের দিন তার উপর হামলা হয়। পরে তিনি ভোট বাতিল চেয়ে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দেন। আওয়ামী ক্যাডারদের প্রশিক্ষক কে এই মেজর সাদিক? রাজধানীর মিরপুর, ভাটারা, কাঁটাবন ও পূর্বাচলে আওয়ামী লীগের বাছাইকৃত নেতাকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়। গত 8 জুলাই ভাটারা থানার একটি কনভেনশন সেন্টারে প্রায় 400 নেতাকর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়।
অংশগ্রহণকারীদের আগে থেকে টোকেন সরবরাহ করা হয়েছিল। অভিযোগ রয়েছে মেজর সাদিকুল হক এসব প্রশিক্ষণের দায়িত্বে ছিলেন। গত 17 জুলাই রাজধানীর উত্তরার বাসা থেকে মেজর সাদিককে আটক করে সেনাবাহিনী। সেনা সদর দফতর জানিয়েছে তদন্ত চলছে এবং প্রমাণিত হলে সেনাবাহিনীর নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের 22 নেতাকর্মীকেও গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন যুবলীগ নেতা সোহেল রানা ও আওয়ামী লীগ নেত্রী শামীমা নাসরিন শম্পা। তাদের জিজ্ঞাসাবাদ থেকে মেজর সাদিকের ভূমিকা সম্পর্কে তথ্য পাওয়া গেছে। ঢাকা সেনানিবাসে আটক মেজর সাদিকুল হক ওরফে মেজর সাদিক সম্পর্কে নতুন তথ্য উঠে এসেছে। তাকে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে সেনাবাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার 31 জুলাই ঢাকা সেনানিবাসে এক প্রেস ব্রিফিং এ সামরিক অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমুদ্দৌলা এ তথ্য নিশ্চিত করেন। গোয়েন্দা সূত্রে জানা গেছে মেজর সাদিক কক্সবাজারের রামু ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন। তার স্ত্রী সহকারী পুলিশ সুপার এএসপি সুমাইয়া জাফরিনের এ ঘটনায় জড়িত থাকার অভিযোগও রয়েছে। গোয়েন্দা তথ্য মতে তারা কর্মস্থল থেকে অনুপস্থিত থাকাকালীন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে যোগাযোগ রেখে নেতাকর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করেন। এদিকে আইএসপিআর শুক্রবার 1 আগস্ট এক বিজ্ঞপ্তিতে জানায় অভিযুক্ত মেজরের বিরুদ্ধে তদন্ত আদালত গঠন করা হয়েছে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। পূর্ণ তদন্ত শেষে সেনা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া তার কর্মস্থল থেকে অনুপস্থিত থাকা সংক্রান্ত অন্য আরেকটি বিষয়েও তদন্ত আদালত গঠন করা হয়েছে। আদালত চত্বরে স্ত্রীকে জড়িয়ে ধরে কাঁদলেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। ফরিদপুরে ইজি বাইক চালক শওকত মোল্লা হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি রাজেশ রবি দাস তার স্ত্রীকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। এ সময় তার শরীরে ডান্ডা বেড়ি লাগানো ছিল। বৃহস্পতিবার 31 জুলাই দুপুরে আদালত ভবন থেকে ডান্ডা বেড়ি পরিয়ে নিচে নামানো হয় ফাঁসির আসামিদের। আদালত ভবনের সিঁড়ি থেকে পুলিশ ভ্যানের দূরত্ব ছিল আনুমানিক 30 গজ। এ সময় পথের মাঝামাঝি এসে ফাঁসির আসামি রবিদাস পল্লীর রাজেশ রবি দাস তার স্ত্রীর দিকে তাকান। পরে তার স্ত্রী এগিয়ে এলে তাকে বুকে টেনে নেন স্বামী। এরপর পুলিশ বাধা দিলে পুলিশের উপর খেপে যান রবি দাস। পরে সব আসামিকে পুলিশ ভ্যানে করে জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। এর আগে দুপুর 1:30টার দিকে ফরিদপুরের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মাকসুদুর রহমান ইজি বাইক চালক শওকত মোল্লা হত্যা মামলায় দোষী সাব্যস্ত করে 5 জনকে মৃত্যুদণ্ড ও 1 জনকে 10 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। এছাড়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত সকল আসামিকে 20,000 টাকা জরিমানা করেছেন আদালত। এই জরিমানার অর্থ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের পরিশোধ করতে হবে। তাদের মধ্যে রাজেশ রবি দাস ফরিদপুর শহরের রবিদাস পল্লীর বাসিন্দা। অন্যরা হলেন ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর মহল্লার মোহাম্মদ মেহেদি হাসান আবু কাউসার, মোহাম্মদ জনি মোল্লা, মোহাম্মদ আবু রাসেল শেখ, পলাতক গোয়াল চামট মহল্লার মোহাম্মদ রবিন মোল্লা। এছাড়া 10 বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে রাজবাড়ী সদরের মজলিশপুর গ্রামের মোহাম্মদ বাদশাহ শেখকে। পাশাপাশি তাকে 10,000 টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরো 10 মাস বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 1 জন বাদে বাকি সকল আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাদের পুলিশ পাহারায় জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়। আদালত সূত্রে জানা যায় নিহত শওকত মোল্লা শহরের পশ্চিম খাবাসপুর এলাকার মোহাম্মদ আইনাল মোল্লার ছেলে। তিনি ইজি বাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। 2019 সালের 14 নভেম্বর শওকত মোল্লা ইজি বাইক নিয়ে বিকেল 4:30টার দিকে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরদিন 15 নভেম্বর সকালে শহরের মোল্লাবাড়ি সড়কের শেষ মাথায় ফরিদপুর শহর বাইপাসের কাছে আবুল হোসেনের ধান খেতে তার লাশ গলায় বেল পেঁচানো অবস্থায় পাওয়া যায়। পরে 2019 সালের 16 নভেম্বর নিহত শওকতের বাবা আইনাল মোল্লা অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয় তার ইজি বাইক চালক ছেলেকে শ্বাসরোধ করে হত্যা করে 1,45,000 টাকা দামের ইজি বাইক ও মুঠোফোনটি নিয়ে যায় হত্যাকারীরা। এই মামলাটি তদন্ত করেন ফরিদপুর কোতোয়ালি থানার তৎকালীন উপপরিদর্শক SI শামীম আক্তার। তিনি 2020 সালের 20 আগস্ট উল্লেখিত 6 জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। বিষয়টি নিশ্চিত করে আদালতের সরকারি পক্ষের অতিরিক্ত কৌশলী চৌধুরী জাহিদ হাসান বলেন,
এই রায় একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। এই রায়ের ফলে সমাজে এ জাতীয় অপরাধ প্রবণতা কমে আসবে এবং অপরাধ করে যে পার পাওয়া যায় না, এটা তার প্রমাণ। আমরা এই রায়ে সন্তুষ্ট। রায়ের বিষয়ে জানতে চাইলে আসামি পক্ষের আইনজীবী নারায়ণ চন্দ্র দাস বলেন, এই রায়ে আমরা সন্তুষ্ট নয়, আমরা উচ্চ আদালতের শরণাপন্ন হব, সেখানে আমরা ন্যায় বিচার পাবো বলে আমরা আশাবাদী। এতক্ষণে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।